সানডে সাসপেন্স, শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। সরল ও অনাবিল হাসির গল্পের লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় জন্মেছিলেন 1873 সালে বর্ধমানের ধাত্রী গ্রামে। পেশায় ব্যারিস্টার প্রভাত কুমার প্রথম জীবনে কবিতা লিখতেন, পরে রবীন্দ্রনাথের উপদেশে গদ্য রচনায় হাত দেন। তিনি রাধামণি দেবী ছদ্মনাম ব্যবহার করতেন। প্রায় 15টি উপন্যাস এবং 100-র বেশি ছোট গল্প লিখেছিলেন। তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থ হল অভিশাপ, গল্পবিথি, সতীর পতি, রমা সুন্দরী ইত্যাদি। তার মৃত্যু হয় 1932 সালে। সানডে সাসপেন্সে আজ প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা রসময়ীর রসিকতা গল্পটি আমরা নিয়েছি তাঁর লেখা নির্বাচিত সরস গল্প এই বইটি থেকে। প্রধান চরিত্রে ক্ষেত্রমোহন, খুঁড়োমশাই, সুরেন্দ্রনাথ, মনোহর বাবু, বিনোদিনী এবং রসময়ী। রসময়ী ও বিনোদিনীর ভূমিকায় সুদীপ্তা চক্রবর্তী। গল্প পাঠ ও বিভিন্ন চরিত্রে মীর। গল্পের সূত্রধার ও সুরেন্দ্রনাথের চরিত্রে দীপ, সঙ্গে মনুশ্রী। শুরু হচ্ছে রসময়ীর রসিকতা। ক্ষেত্রমোহন বাবুর 18 বছর ব্যাপী দাম্পত্য জীবন স্ত্রীর সাথে যুদ্ধ বিগ্রহ ও সন্ধি করতে করতেই কেটেছে। এমন রণরঙ্গিনী স্ত্রী বঙ্গদেশে প্রায়ই দেখা যায় না। ক্ষেত্রমোহনের বয়স এখন 40 বছর, স্ত্রী রসময়ীর বয়স 30। রসময়ী এর নাম যে রেখেছিল, বলিহারি তার প্রতিভা। তবে রসও তো অনেকগুলি আছে কিনা, এই ক্ষেত্রে রৌদ্র রস। ক্ষেত্রমোহন একজন বাংলা নবিশ মুক্তার। হুগলিতে থেকে বেশ 2 পয়সা উপার্জন করেন। বাড়ি তাঁর হুগলিতে না, জেলার মধ্যে কোনো এক পল্লী গ্রামে। তবে কয়েক বছর হলো হুগলিতে নিজের বাড়ি করে তিনি এখানে বাস করছেন। দুঃখের বিষয়, এ পর্যন্ত ক্ষেত্রমোহনের কোনো সন্তান হয়নি। স্ত্রীর যেরূপ বয়স, আর হবার ভরসাও নেই। অনেক দিন থেকে তার মাসি পিসি সবাই মিলে আরেকবার বিয়ে করবার জন্য তাকে অনুরোধ করছেন। ক্ষেত্রমোহনের আন্তরিক বাসনাও তাই, কিন্তু রসময়ীর ভয়ে এ পর্যন্ত এ বিষয়ে কোনো রূপ চেষ্টা চরিত্র করতে সাহস করেননি। ইতিমধ্যে সামান্য একটা ঘটনা উপলক্ষে রসময়ী ভয়ানক বিপ্লবের সৃষ্টি করে ক্ষেত্রমোহনকে 2 দিন বাড়ি ছাড়া করল। অবশেষে নিজে তার বাপের বাড়ি হালি শহরে চলে গেল। ক্ষেত্রমোহন তখন সাহস করে বাড়ি ফিরে এলেন এবং প্রতিজ্ঞা করলেন রসময়ীর আর মুখদর্শনটি করবেন না, অন্য কোথাও বিয়ে করবেন, এ বাড়িতে রসময়ীকে আর ঢুকতে দেবেন না, এই শেষ। হালি শহর গ্রামটি হুগলিরই অপর পারে, মাঝখানে গঙ্গা। চৌধুরী পাড়ায় রসময়ীর বাপের বাড়ি। অনেক দিন হলো তার বাবা মা দুজনেই গত হয়েছেন। এখন সে বাড়িতে রসময়ীর বিধবা দিদি বিনোদিনী এবং তার 2টি ছোট ভাই নবীন ও সুবোধ বাস করে। নবীন কাঁচড়াপাড়ার কারখানায় কাজ করে। সুবোধ স্কুল ছেড়ে এখন বাড়িতেই বসে আছে, এখনো কিছু জোটেনি। 1 মাসের ওপর সময় রসময়ী হালি শহরে থেকে গেল। আগে এরকম হলে 2-4 দিন বা বড়জোর 1 সপ্তাহ হলে দাঁতে দাঁত চেপে ক্ষেত্রমোহন এসে উপস্থিত হতেন এবং কত সাধ্য সাধনা করে স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতেন। কিন্তু এবার সেই নিয়মের ব্যতিক্রম দেখে রসময়ী কিন্তু চিন্তিত হয়ে পড়ল। পাড়ার একজন ছেলে প্রত্যেক দিন নৌকো করে গঙ্গা পার হয়ে হুগলি ব্রাঞ্চ স্কুলে পড়তে যেত। সেই ছেলেটি গ্রামে প্রচার করে দিল ক্ষেত্রমোহন বাবুর বিয়ে, দিন স্থির হয়ে গেছে। এই কথা শুনে রসময়ীর দিদি বিনোদিনী একদিন বিকেলে ছেলেটিকে বাড়িতে ডেকে আনলেন। তাকে সন্দেশ ও রসগোল্লা খেতে দিয়ে বললেন, বাবা, শুনলাম নাকি আমাদের ক্ষেত্র আবার বিয়ে করছে, এ কথা কি সত্যি?
ছেলেটি বলল, হ্যাঁ সত্যি বই কি, আমাদের ক্লাসে সুরেশ বলে একটি ছেলে পড়ে, চুঁচুড়োয় তার মামার বাড়ি, তারই মামাতো বোনের সঙ্গে বিয়ে। ঠিক জানো? জানি বই কি, সুরেশই তো আমাকে বলেছে, দিন স্থির পর্যন্ত হয়ে গেছে। তার মামার নাম কি? নাম হরিশচন্দ্র চাটুর্যে, জজ আদালতে কাজ করেন। তাদের বাড়িটি তুমি চেনো বাবা? হ্যাঁ চিনি বই কি, সুরেশের সঙ্গে কতবার গেছি। কত বড় মেয়ে? এই আমাদের বয়সই হবে। ছেলেটির বয়স এই 13 মতন। কেমন দেখতে? তা বেশ সুন্দর। বিনোদিনী কিছুক্ষণ চিন্তা করলেন, শেষে বললেন, আচ্ছা কাল একবার আমাদের দু বোনকে সে বাড়িতে নিয়ে যেতে পারো বাবা? কেন? তাদের একবার মিনতি করে বলে কই দেখি, বিয়ে হলে আমার বোনটিরও সুখ হবে না, তার মেয়েও জলে পড়বে। কাল একবার আমাদের নিয়ে চলো। কখন? এই খাওয়া দাওয়ার পরে। আমার স্কুল কামাই হবে যে। একদিনের জন্য মাস্টারের কাছে ছুটি চেয়ে নিও এখন। আমি বরং তোমায় একটি টাকা দেব, ঘুড়ি নাটাই এসব কিনো। ছেলেটি খুবই আগ্রহের সঙ্গে নিজের সম্মতি জানালো। পরদিন বেলা 11টার সময় দুই বোনকে সঙ্গে নিয়ে ছেলেটি চুঁচুড়া যাত্রা করল। গঙ্গা পার হয়ে ঘোড়ার গাড়ি ভাড়া করে মাধবী তলায় হরিশবাবুর বাড়ি গিয়ে উপস্থিত হল। খিড়কি দরজার সামনে গাড়ি দাঁড়ালো। রসময়ী বলল, এই বাড়ি? হ্যাঁ। আচ্ছা তুমি গাড়ির ভেতরে বসে থাকো, আমরা চট করে ওদের সঙ্গে দেখাটা করে আসি। বলে দুজনেই গাড়ি থেকে নেমে বাড়ির মধ্যে ঢুকে গেল। সে বাড়ির মেয়েরা কেউ তখন স্নান করছে, কেউ খেতে বসেছে, কেউ বা খাবার শেষ করে উঠোনে বসে চুল শুকোচ্ছে। হঠাৎ দুজন ভদ্রঘরের অপরিচিতা স্ত্রীলোককে বাড়িতে ঢুকে আসতে দেখে একজন সবিস্ময়ে বলে উঠল, তোমরা কারা গা? বিনোদিনী বলল, আমরা হালি শহর থেকে তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি। স্ত্রীলোকটি সন্দিগ্ধভাবে বলল, এসো বসো। দুজনে বারান্দায় উঠে বসল। তারপর বলল, বাড়ির গিন্নি কোনটি? একজন প্রৌঢ়াকে দেখিয়ে সকলে বলল, ইনি গিন্নি। গৃহিণী বললেন, তোমরা কি মনে করে এসেছো বাচ্চা? বিনোদিনী বলল, তোমাদের মেয়ের নাকি বিয়ে? গৃহিণী বললেন, হ্যাঁ আমার ছোট মেয়েটির বিয়ে। কবে? এই 20 মাঘ দিন স্থির হয়েছে। পাত্রটিকে? ক্ষেত্রমোহন চক্রবর্তী, হুগলিতে মোক্তারি করেন। সতীনের উপর মেয়ে দিচ্ছ বাছা? গৃহিণীর বিস্ময় প্রতি কথায় বেড়ে চলেছে। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা চেনো নাকি? বিনোদিনী বলল, চিনি নে আবার, খুব চিনি, আমাদের গ্রামেই তো বিয়ে করেছে। গৃহিণী বললেন, হ্যাঁ সতীন আছে বটে, কিন্তু সে স্ত্রীকে পরিত্যাগ করেছে। রসময়ী এতক্ষণ চুপ করে বসে সব শুনছিল। তার মনের রাগ ক্রমশই বাড়ছিল। এই কথা শুনে হাত পা ঠক ঠক করে কাঁপতে লাগলো, চোখ দুটো লাল হয়ে উঠল। বিনোদিনী জিজ্ঞেস করল, কেন পরিত্যাগ করেছে, কিছু শুনেছ গা? শুনেছি সে মাগি নাকি বড় দজ্জাল। শোনা মাত্র রসময়ী তড়াক করে লাফিয়ে উঠল। বারান্দার কোণে ছিল একগাছা ঝাঁটা। নিমেষের মধ্যে সেটা দুই হাতে করে গৃহিণীর ওপর সপা সপ মারতে আরম্ভ করলো। সঙ্গে বলতে লাগলো, কেন? হ্যাঁ কেন? আর কি মরবার জায়গা পেলে না? হ্যাঁ জায়গা পেলে না? আমার স্বামী ছাড়া কি তোমার মেয়ের অন্য পাত্র জুটলো না গো? জুটলো না? এই অভাবনীয় ঘটনায় বাড়ির লোক কিছুক্ষণের জন্য হতবাক হয়ে রইল। তারপর মহা গন্ডগোল আরম্ভ হলো। অল্প বয়স্কা মেয়েরা দৌড় দিয়ে ছুটে কেউ খাটে নিচে, কেউ সিন্দুকের আড়াল লুকোলো। বাড়ির ঝি বসে বাসন মাজছিল, সে বাসন টাসন ফেলে, ওরে খুন করলে রে সেপাই, ও সেপাই এ পাহারাওয়ালা বলে ঊর্ধ্বশ্বাসে ছুটে রাস্তায় বের হয়ে গেল। বাড়ির অন্য মেয়েরা এসে রসময়ীকে ধরে ফেলল। রসময়ী তখন গৃহিণীকে ছেড়ে তাদের ওপর কিল চড় ঘুষি নিক্ষেপ করতে লাগলো। কারো কাপড় ছিঁড়ে দিল, কারো চুল ছিঁড়ে দিল, কাউকে খামচে দিল, কাউকে আবার কামড়েও দিল। হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, মেরেই ফেলবো, সব কথা মেরেই ফেলবো আজ। কোনেটি গেল কোথা? কোনেটি তাকে একবার বের করো না, চোখ দুটো গেলে দিয়ে যায়, নাকটা কেটে দিয়ে যায়, দাঁতগুলো ভেঙে দিয়ে যায়। বিনোদিনী এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। ক্রমে সদর দরজায় লোক হই হই করতে লাগলো। তখন সে বলল, রসময়ী থাম থাম, ক্ষমা দে বোন, খুব হয়েছে, চল চল বাড়ি চল। ঝি ছুটে বাড়িতে ঢুকে বলল, ওগো যেতে দিওনি, থানায় খবর দিয়ে এসেছি, দারোগা আসছে।
এবার পুলিশের নাম শুনে রসময়ী বলল, দিদি চল 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 দিদি চল। যাবে কোথা? দারোগা আসুক তবে যেও। বলে 2-3 জন মহিলা রসময়ীকে ধরতে এগিয়ে এলো। রসময়ী এক লাফে উঠোনের কোণ থেকে একটা আঁশবটি সংগ্রহ করে মাথার উপর সবেগে ঘোরাতে লাগলো। খুন চেপেছে, আমার খুন চেপেছে, সবাইকে খুন করে ফাঁসি যাব এই বলে দিলুম। এই দেখে সমস্ত মহিলারা বলে ছুটে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। বলে চিৎকার করতে করতে ঝি আবার রাস্তায় বের হয়ে গেল। রসময়ী তখন দিদির সাথে খিড়কি দরজা দিয়ে বের হয়ে গাড়িতে উঠে বলল, পারঘাটে চল। বলা বাহুল্য, হরিশচন্দ্রবাবু ক্ষেত্রমোহনকে কন্যাদান করলেন না। তার গৃহিণী বললেন, সে খুনে মেয়ে মানুষ, বিয়ে দিলে আমার মেয়েকে খুন করে ফেলবে। তুমি অন্য জায়গায় চেষ্টা করো বাপু। পরদিন কাছারিতে গিয়ে হরিশবাবুর মুখে ক্ষেত্রমোহন সকল কথা শোনার পর রাগে তার সারা শরীর জ্বলতে লাগল। কাছারি থেকে বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ভেতরে বসে ক্ষেত্রবাবু তামাক খাচ্ছিলেন। এমন সময় হঠাৎ ঝড়ের মতো রসময়ী এসে ঢুকল। কয়েক মুহূর্ত নির্বাক হয়ে ক্ষেত্রমোহনের দিকে চেয়ে রইল। সেই ধরনের চাউনি, যে চাউনিতে আগে মুনি ঋষিরা লোককে ভস্ম করে ফেলতেন। ক্ষেত্রবাবু বললেন, কি মনে করে? রসময়ী অসম্ভব সংযমের সাথে উত্তর দিল, একটা শ্রাদ্ধের জোগাড় করতে। তার 2 ঠোঁট রাগে কাঁপছিল। তামাক টানতে টানতে ক্ষেত্রমোহনবাবু বললেন, শ্রাদ্ধটা কার? হরিশ চাটুর্যের মেয়ের আর মেয়ের মার। তাহলে 2টো শ্রাদ্ধ বলো। এটার সঙ্গে নিজেরটাও সেরে নিলে হয় না? সেইটি হবে না এখন। বুড়ো বয়সে বিয়ে করছো নাকি শুনলাম। হুঁকোটা নামিয়ে একটু উত্তেজিত ভাবে ক্ষেত্রমোহন বললেন, করছি তো, করবো না কেন? তোমার ভয় নাকি? রসময়ী চিৎকার করে হাত নেড়ে বলল, করো না, করো, করে একবার মজাটাই দেখো না। কি করবে? কি তুমি কি করবে? এই এমন কিছু না, আঁশবটি দিয়ে সে মেয়ের নাকটা কেটে দেব আর বুকে একখানা 10 মুনে পাথর চাপিয়ে দেব। আর তোমার নাকটা কানটা কেউ যদি কেটে দেয়? এসো না, কাটো, কাটো না, তুমিই কাটো না হয়। বলে রসময়ী নিজের কোমরে 2 হাত দিয়ে ঝুঁকে নিজের মুখটি ক্ষেত্রমোহনের ভীষণ কাছে সরিয়ে আনল। স্ত্রীর এইরকম বিনয় দেখে ক্ষেত্রমোহন আবার হুঁকো তুলে নিয়ে আপন মনে টানতে লাগলেন। ঝুঁকে থেকে যখন ক্লান্তি মনে হলো, রসময়ী তখন নিজের মুখ সরিয়ে নিয়ে আবার সোজা হয়ে দাঁড়ালো। বলল, তাহলে আঁশবটিতে শান দিয়ে রাখি গে, সম্বন্ধটা পাকা হলে খবরটা দিও। চুপি চুপি যেন আবার শুভকর্মটা সেরে ফেলো না। হ্যাঁ। ক্ষেত্রমোহন বললেন, তুমি না মরলে আর বিয়ে করছি নে। মরবে কবে? এই কথা শুনে রসময়ী বিদ্রুপের স্বরে হা হা করে হেসে উঠল। বলল, আমি মরবো কবে জিজ্ঞাসা করছো? রশি বামনি এখনই মরছে না গো, তার এখনো অনেক দেরি, বিস্তর বিলম্ব। তোমার বিয়ে করবার বয়স যাবে, বুড়ো থুরথুরে হবে, ভুঁয়ে মুয়ে হয়ে যাবে, তখন আর কেউ তোমায় মেয়ে দিতে রাজি হবে না, তখন গিয়ে আমি মরবো। দাম্পত্য রসালাপ এই পর্যন্ত এগিয়েছে, বাইরে তখনই একটা গাড়ি থামবার শব্দ হলো। রসময়ী বলল, তবে সেই কথাই রইল, এখন তবে আসি। দিদি ও পাড়ায় তার জায়ের বাড়ি গিয়েছিল, ভাবলাম তার সঙ্গে এসে তোমার সঙ্গে 2টো মনের কথা কয়ে যাই। বলে রসময়ী বেরিয়ে গেল। এই কথার পর 6 মাস কেটে গেছে। রসময়ীর গর্ব সফল হল না। সে এখন মৃত্যুশয্যায় শায়িত। খবর পেয়ে ক্ষেত্রমোহনবাবু হালি শহরে গেলেন। চিকিৎসার কিছুই ত্রুটি রইল না, কিন্তু রসময়ী বাঁচল না। গঙ্গা তীরে নিয়ে গিয়ে ক্ষেত্রমোহন স্ত্রীর মুখাগ্নি করলেন। আশ্চর্য সংসারের মায়া, যে এত কষ্ট দিয়েছে তার জন্য ক্ষেত্রমোহন ঝরঝর করে কাঁদলেন সেদিন।
আরো 6 মাস কেটে গেল। ক্ষেত্রমোহনের আশপাশের বন্ধু বান্ধবরা নানা জায়গায় পাত্রীর খোঁজে ব্যস্ত হয়ে পড়লেন। অবশেষে হুগলির কাছে একটি গ্রামে সুযোগ্য পাত্রীর সন্ধান পাওয়া গেল। ক্ষেত্রমোহন স্বয়ং গিয়ে দেখে এলেন। মেয়েটি ডাগর, দেখতেও ভালো। আরো বিশেষ ব্যাপার, মেয়ের পিতা একটি বড় জমিদারের নায়েব। ওদিককার মামলা মোকদ্দমাগুলি এই সূত্রে ক্ষেত্রমোহন বাবুর করায়ত্ত হবে, এতে আর কোনো সন্দেহ রইল না। কন্যার পিতা রজনীকান্ত ঘোষাল ইংরেজি লেখাপড়া জানা ব্যক্তি। বিয়ের কথাবার্তা পাকা হল। বরের খুড়ো মশাই গ্রাম থেকে এসেছেন। আগামীকাল আশীর্বাদ। সকালে অফিস ঘরে বসে 2-4 জন মক্কেলের সঙ্গে মোক্তারবাবু কথাবার্তা বলছেন। খুড়ো মশাই একখানি বঙ্গবাসী হাতে ঘরের কোণে বসে তামাক সেবন করছেন। এমন সময় ডাক পিয়ন এলো। ক্ষেত্রমোহন বাবুর হাতে একটা চিঠি দিয়ে গেল। খামের উপর হাতের লেখার দিকে চোখ যেতেই ক্ষেত্রমোহনের মাথা ঘুরে গেল। 2-4 বার চোখ রগড়ে বারবার খামখানার শিরোনাম পরীক্ষা করতে লাগলেন। কাছে এনে দূরে সরিয়ে নানান ভাবে দেখতে লাগলেন। অবশেষে কাঁপা কাঁপা হাতে চিঠিটি খুললেন, আর পড়ে তার মুখ বিবর্ণ হয়ে গেল। মক্কেলদের বললেন, আচ্ছা এখন তোমরা যাও, আজ তো সকাল সকালই কাছারি যাব, সেখানেই বাকি কথা হবে। তোমরা এখন যাও। মক্কেলরা চলে গেলে খুড়ো মশাই বললেন, চিঠি এলো ক্ষেত্র? জড়ানো কণ্ঠে ক্ষেত্রমোহন বললেন, হ্যাঁ। কোথাকার চিঠি? তাই তো ভাবছি। ক্ষেত্রমোহনের মুখ এবং কণ্ঠস্বরের বিকৃতি লক্ষ্য করে খুড়ো মশাই উঠে এলেন। তখন ক্ষেত্রমোহন চিঠিটা দ্বিতীয়বার পড়ছেন। তার নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম হয়েছে, চোখ ঠেকেছে কপালে। খুড়ো মশাই তাড়াতাড়ি জিজ্ঞেস করলেন, কে? ব্যাপার কি? আরে কোনো দুঃসংবাদ নয় তো? ক্ষেত্রমোহন বাবু চুপচাপ চিঠিটি খুড়ো মশাইয়ের হাতে দিলেন। তিনি চিঠি নিয়ে চশমা খুঁজে চোখে পড়লেন। জানলার কাছে দাঁড়িয়ে খুড়ো মশাই চিঠিটি পড়তে লাগলেন। সাধারণ পাতলা চিঠির কাগজে বেগুনি রঙের ম্যাজেন্টা কালি দিয়ে লেখা। উপরে জায়গার নাম নেই, তারিখ নেই, শুধু নিচে লেখা এই, শ্রী শ্রী দুর্গা সহায়, প্রণামপূর্বক নিবেদনঞ্চ বিশেষ। তোমার মতিশ্চন্ন ধরিয়াছে, মনে করিয়াছ রসময়ী মরিয়াছে, আপদ গিয়াছে, এইবার বিবাহ করি। আমি মরিয়াছি বটে, কিন্তু তাই বলিয়া তুমি নিষ্কৃতি পাইয়াছ তাহা মনেও করিও না। বাড়ির সম্মুখে যে বড় বটগাছ আছে, তাইতে আমি আজকাল বাস করিতেছি। তুমি কি করো, কোথায় যাও, সমস্তই আমি সেখানে বসিয়া দেখিতেছি। রাত্রিরে গাছ হইতে নামিয়া মাঝে মাঝে তোমার শয়ন ঘরে যাই, তোমার খাটের চারিদিকে ঘুরিয়া বেড়াই। একবার ইচ্ছা করে গলাটা টিপিয়া দিয়া তোমাকেও আমার সঙ্গী করি। আমার এখানে বড্ড একলা বোধ হয়। আমার চেহারা এখন অতিশয় খারাপ হইয়া গিয়াছে। আমার গায়ের মাংস চামড়া আর কিছুই নাই, খালি হাড় আছে, তাও সাদা নয়। গঙ্গার তীরে আমাকে যে পোড়াইয়াছিলে, তাইতে হাড়গুলো কালো কালো হইয়া গিয়াছে। যাহা হোক, নিজের রূপ বর্ণনা নিজের মুখে শোভা পায় না। বিবাহ করিও না, করিলে তোমার নলাটে অশেষ দুঃখ তিনেকা আছে। চিঠিটি পড়ে খুড়ো মশাইয়েরও মুখ কালো হয়ে এলো। ভয় ভয় স্বরে জিজ্ঞেস করলেন, এই হাতের লেখা কার চিনতে পারছো ক্ষেত্র? খুব চিনি।
তারই হাতের লেখা। অন্য কেউ জাল করেনি তো? ভগবানই জানেন। খুড়ো মশাই কাছের চেয়ারে বসে পড়লেন। কিছুক্ষণ ছাদের কড়িকাঠের দিকে চেয়ে বলে উঠলেন, জয় রাম সীতারাম, রাম রাঘব রাবণাদি, রাম রাম রাম। খুড়ো মশাইকে এই অবস্থায় দেখে ক্ষেত্রমোহনের আরো ভয় হল। বললেন, আচ্ছা খুড়ো মশাই, ভূতে কখনো চিঠি লেখে? খুড়ো মশাই বলে উঠলেন, ভূত বলতে নেই, ভূত বলতে নেই, অপদেবতা ভয়। জয় রাঘব রামচন্দ্র। দুজনেই নির্বাক। অবশেষে খুড়ো মশাই বললেন, দেখ, কারুর বদমাইশি নয় তো? এমনটা তো হতেই পারে। অনেক রকম ভৌতিক উপদ্রবের কথা শুনেছি বটে, কিন্তু এই রকমটা মানে কখনো তো শোনা যায়নি। আচ্ছা, বৌমার হাতের লেখা আগেকার চিঠিপত্র কিছু আছে? লেখাটা মিলিয়ে দেখলেই তো হয়। ক্ষেত্রমোহন বললেন, পুরনো চিঠি আছে বই কি, বলে বাড়ির মধ্যে ঢুকে 4-5খানা বের করে আনলেন। খুড়ো মশাই চশমার কাঁচ দুখানি কোঁচার কাপড়ে ভালো করে মুছে নিলেন। পরে চিঠিগুলি নিয়ে অত্যন্ত সাবধানে হাতের লেখা মেলাতে লাগলেন। অবশেষে সেগুলি টেবিলের উপর ফেলে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, একই হাতের লেখা তো। ক্ষেত্র খামখানা উল্টে পাল্টে দেখতে লাগলেন। 1 পয়সার 6খানা সাধারণ সাদা খাম, তাতে 1খানা 2 পয়সার টিকিট সাঁটা। ক্ষেত্রমোহনের হাতে খামটি দিয়ে বললেন, কোথাকার ছাপ দেখতো? ক্ষেত্রবাবু বাংলা নবিশ মুক্তার হলেও ইংরেজি ছাপার অক্ষর পড়তে পারতেন। ছাপ পরীক্ষা করে বললেন, এটা হুগলির ছাপ, আর কালকের তারিখ। খুড়ো মশাই চুপ করে বসে রইলেন। মাঝে মাঝে কেবল অস্ফুট স্বরে বলতে লাগলেন, জয় রাম, জয় রাম শ্রীরাম সীতারাম, জয় রাম। কাছারির বেলা হয় দেখে মুক্তারবাবু স্নান করে খেতে বসলেন, কিন্তু কিছুই খেতে পারলেন না। রান্নাঘরের বারান্দায় যেখানে বসে তিনি খাবার খেতেন, সেখান থেকে বট গাছটার উপরের অংশটা দেখা যায়। খান আর মাঝে মাঝে সেই গাছটার দিকে চেয়ে দেখেন। একসময় গাছের একটা ডাল খড়খড় করে নড়ে উঠল। কার যেন হাসিরও শব্দ শোনা গেল। ক্ষেত্রমোহন বাবুর আর খাওয়া হলো না। উঠে পড়লেন। হাত মুখ ধুয়ে বেরিয়ে এসে বট গাছটার দিকে কিছুক্ষণ চেয়ে রইলেন। 2-3টে কাঠবেড়ালি ডালে ডালে পরস্পরকে তাড়া করে ফিরছে। গোটা কত কাক উঁচু ডালে বসে জাতীয় সঙ্গীত গাইছে। এটা ছাড়া আর কিছু দেখতে পেলেন না। সেদিন সন্ধেবেলায় ক্ষেত্রমোহনের শোয়ার ঘরে খুড়ো ভাইপো বসে কথা বলছেন। দিনের বেলা খুড়ো মশাই দরজার বাইরে এবং ভেতরে দেওয়ালময় রাম নাম লিখে দিয়েছেন। আজ দুজনেই একই খাটে শোবেন। বালিশের তলায় একখানি কৃত্তিবাসী রামায়ণ রাখা হবে এবং ঘরে সমস্ত রাত আলো জ্বলবে, এই বন্দোবস্ত মোটামুটি হয়ে গেছে। ক্ষেত্রমোহন বললেন, তাহলে খুড়োমশাই কি করা যায়? বিয়েটা বন্ধই করে দেওয়া হবে নাকি? খুড়োমশাই বললেন, আমি তো তার দরকার দেখছি না। মানে যদি কোনো উপদ্রব অত্যাচার হয়? খুড়োমশাই কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, ভয়ের কোনো কারণ দেখি নে। ওই যে বলেছে, ইচ্ছে করে তোমার গলাটা টিপে দিই। না, তা পারবে না। হাজার হোক স্বামী তো বটেই।
আর যে বলেছে বিয়ে করো না, করলে তোমার অশেষ দুর্গতি হবে। অশেষ দুর্গতি হবে তার মানে এ নাও হতে পারে যে আমি তোমার অশেষ দুর্গতি করব। ওর মানে বোধহয় এই যে বেশি বয়সে বিয়ে করলে যে সমস্ত সাংসারিক অশান্তি উপস্থিত হয়, আবার তা তোমারও ভাগ্যে থাকবে। ক্ষেত্রমোহন বাবু চুপ করে রইলেন। মনে ভয়ও যথেষ্ট আছে, অথচ বিয়ে করবার লোভটিও সম্বরণ করা তার পক্ষে অসাধ্য। পরদিন আশীর্বাদ হয়ে গেল, কিন্তু ক্ষেত্রমোহন যে ভৌতিক চিঠি পেয়েছেন সে কথাও রাষ্ট্র হতে খুব একটা দেরি লাগল না। নায়েব রজনীবাবুরও কানে ক্রমে এ কথা পৌঁছল। বলেছি আগেই তিনি ইংরেজি জানা ব্যক্তি। শুনে হা হা করে হেসে উঠলেন, বললেন, ভূত? এই 20 শতাব্দীতে ভূত বিশ্বাস করতে হবে? ও বাবা ক্ষেত্র। বিয়ের দিন স্থির হয়ে গেছে, 8ই ফাল্গুন, আর 5 দিন মাত্র বাকি। উভয় পক্ষ থেকে সমস্ত আয়োজন চলছে। বিকেলে বৈঠকখানায় ক্ষেত্রমোহন কয়েকজন বন্ধু বান্ধব সহ বসে আছেন। এদের মধ্যে একজন সরকারি উকিল, নাম মনোহর বাবু। লোকটির বয়স 40 পার, চোখে সোনার চশমা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, মুখ প্রচুর গোঁফ দাড়িতে ঢাকা, হাতে বড় বড় নখ। এক কথায় লোকটি থিওসফিস্ট। ক্ষেত্রবাবুর ভৌতিক চিঠিখানা পাওয়ার খবর জানার পর থেকে মনোহর বাবু তার সঙ্গে একটু ঘনিষ্ঠতা স্থাপন করে নিয়েছেন। উল্টো দিকে একজন সদ্য যুবক, নাম সুরেন্দ্রনাথ। ইনি LA ফেল করা শিক্ষিত মুক্তার, বিস্তর ইংরেজি উপন্যাস পাঠ করেছেন। সুরেন্দ্রনাথ বললেন, ক্ষেত্রবাবু, একটা কথা আমার মনে হচ্ছিল, অনেক উপন্যাসে পড়া গেছে একটা দুর্ঘটনা ঘটে গেলে, যেমন রেলে কলিশন বা নৌকাডুবি বা আর কিছু, সকলেই মনে করেন অমুক লোকটা মরে গেছে। মৃত্যুর চাক্ষুষ সাক্ষীরও অভাব নেই, কিন্তু বইয়ের শেষ দিকটায় দেখা গেল সে বেঁচে আছে। তাই আমার মনে হয় আপনার স্ত্রী এখনো বেঁচে আছেন, নয় চিঠির জাল। কিন্তু আপনার দৃঢ় বিশ্বাস এই চিঠি তারই হাতের লেখা, জাল নয়। সুতরাং আপনার স্ত্রী বেঁচে আছেন বিশ্বাস করা ছাড়া আর উপায়ন্তর নেই, কারণ এই 20 শতাব্দীতে ভূতের অস্তিত্ব কোনো মতেই বিশ্বাস করতে পারা যায় না। থিওসফিস্ট উকিলবাবুটি এটি শুনে বললেন, কেন মশাই, 20 শতাব্দীতে ভূতের অস্তিত্ব কোনো মতেই বিশ্বাস করতে পারেন না কেন? নবীন মুক্তারবাবু বললেন, কারণ আমি কখনো দেখিনি। শুনে মনোহরবাবু বিজ্ঞভাবে হেসে বললেন, সম্রাট সপ্তম এডওয়ার্ডকে কখনো দেখেছেন? হ্যাঁ, না দেখিনি। তিনি আছেন বলে বিশ্বাস করেন তো? করি, তার কারণ আমি না দেখলেও হাজার হাজার লোক তাকে দেখেছে। তাঁর 10-20 খানা ছবিও দেখেছি, কিন্তু ভূত আমি নিজে দেখেছি এমন কথা আজ পর্যন্ত কাউকে বলতে শুনলাম না। সবাই বলে খুব বিশ্বস্ত লোকের মুখে শুনেছি যে তারা স্বয়ং ভূত দেখেছে। মনোহরবাবু তাঁর দাড়ির মধ্যে লম্বা লম্বা নখওয়ালা আঙুলগুলি চালাতে চালাতে বললেন, আপনি বললেন হাজার হাজার লোকের সম্রাটকে দেখেছে, তেমনি হাজার হাজার লোক অশরীরী আত্মাকে প্রত্যক্ষ করেছে। আপনি বললেন যে সম্রাটের 10-20 খানা ছবি দেখেছেন, তেমনি 10-20 খানা ভূতেরও ছবি আপনাকে আমি দেখাতে পারি। যদি দেখতে চান একদিন আমার বাড়িতে যাবেন। আমার একখানা বইয়ে কেটি কিং এর ছবি আছে। প্রথম চার্লসের সময় কেটি কিং নামে একটি মেয়ে জীবিত ছিলেন। 16 বছর বয়সে তার মৃত্যু হয়। গত শতাব্দীর মাঝামাঝি সময় আমেরিকা ও ইউরোপের নানা স্থানে অনেক সেন্সে কেটি কিং স্থূল শরীর ধারণ করে আবির্ভূত হয়েছিলেন। তার নাড়ি পরীক্ষা করা হয়েছে, তার শরীরে ছুরি ফুটিয়ে দিয়ে দেখা হয়েছে ঠিক মানুষের মতো রক্তপাত হয়। তার ফটোগ্রাফ পর্যন্ত তোলা হয়েছে। ফটোগ্রাফ থেকে তৈরি ছবি আমার বইয়ে আছে, আসবেন, দেখাবো। সুরেন্দ্রবাবু একটু হেসে বললেন,
আপনারাও যেমন ভালো মানুষ এই সব বিশ্বাস করেন। আরে ভূতবাদীদের কত জোচ্চুরি ধরা পড়েছে তার হিসেব নেই। কেটি কিং এর দেহে ছুরি ফুটিয়ে রক্তপাত হয়েছে, এইটা আপনি বিশ্বাসযোগ্যতার প্রমাণ বলে উল্লেখ করলেন, তাই তো? আমার তো মনে হয় ঠিক উল্টোটা। ছুরি ফোটালে রক্ত না পড়তো, অথচ শরীরী মানুষ একটা দাঁড়িয়ে রয়েছে দেখছি, তাহলে বরং বিশ্বাস হতো এটা বাস্তবিক মানুষ নয়। এক্ষেত্রে দেখুন, ভূত তিনি বাড়ির সামনেই বটগাছে থাকেন। চিঠি যখন লিখতে পারেন তখন অনায়াসেই মূর্তি গ্রহণ করে নিজের বক্তব্য বলে যেতে পারতেন, কিন্তু তা না করে খাম, কাগজ, কালি, কলম সংগ্রহ করবার কষ্ট স্বীকার করলেন। এইটুকু থেকে এইটুকু চিঠিখানি টেবিলের ওপর রেখে গেলেই হতো। তা না করে 1 মাইল দূরে পোস্ট অফিসে গেলেন তার পোস্ট করতে, আবার 2 পয়সা খরচ করে টিকিটও কিনতে হলো। মশাই, ভৌতিক জগতে পয়সা যদি বাস্তবিকে এত সস্তা হতো তাহলে না সেইখানেই গিয়ে প্র্যাকটিস শুরু করি। মনোহরবাবু একটু বিরক্তির সাথে বললেন, মশাই, জিনিসটা হাসি তামাশার নয়, বুঝলেন? এসব গভীর বিষয়, অনেক চর্চা, অনেক আলোচনা না করে এ বিষয়ে মতামত প্রকাশ করা উচিত নয়। ভৌতিক জগৎ থেকে ডাকে চিঠি আসা এই প্রথম নয়। হিমালয় থেকে মহাত্মারাও মাঝে মাঝে ডাকে চিঠিপত্র লিখে থাকেন। এমন সময় বাইরে শব্দ উঠল, বাবু, চিঠি আছে। পর মুহূর্তে ডাক পিয়ন প্রবেশ করে ক্ষেত্রবাবুর হাতে একখানা চিঠি দিল। চিঠিটি হাতে নিয়েই ক্ষেত্রমোহনবাবুর চক্ষু স্থির। বললেন, মশাই, আবার সেই? চিঠি খুলে পাঠ করে সেটি সকলের সামনে ফেলে দিলেন। থিওজফিস্ট বাবুটি অতি আগ্রহের সঙ্গে সেটি কুড়িয়ে নিয়ে পাঠ করলেন। শেষে নবীন মুক্তার বাবুটির হাতে সেটি দিলেন। পত্রটি এই রকম: শ্রী শ্রী দুর্গা সহায়, প্রণাম পূর্বক নিবেদনঞ্চ বিশেষ। এত সাহস তোমার? হ্যাঁ, আশীর্বাদ পর্যন্ত হইয়া গিয়েছে। তুমি মনে করিয়াছ আমি তোমায় যে পত্র লিখেছিলাম তাহা ফাঁকা আওয়াজ? রসিবামনি তেমন মেয়ে নয়। আমি মানা করা সত্ত্বেও বিবাহ করবে? এখনো সাবধান হও, এই দুর্মতি পরিত্যাগ করো, নহিলে একদিন গভীর রাত্রিরে তুমি যখন ঘুমাইয়া থাকিবে, বটগাছ হইতে নামিয়া তোমার বুকে একখান 10 মণে পাথর চাপাইয়া দিব, ঘুম আর ভাঙিবে না। রসময়ী। একে একে সকলে চিঠিটি পড়লেন। পড়ে স্তম্ভিত হয়ে বসে রইলেন। শিক্ষিত মোক্তারবাবুরও মুখ শুকিয়ে গেল। তাও তিনি মন থেকে সংশয় দূরে রেখে বললেন, আচ্ছা ক্ষেত্রবাবু, আরেকবার ভালো করে লেখাটা পরীক্ষা করে দেখুন দেখি। মানে আপনার স্ত্রীর হাতের লেখাই তো, না কোনো জায়গায় কোনো সন্দেহজনক তফাৎ আছে? ভালো করে দেখুন। ক্ষেত্রবাবু বললেন, না, কোনো সন্দেহ নেই। শুধু হাতের লেখার মিল হলেও বা সন্দেহ করতাম, তার যেখানে যেখানে যে যে বানান ভুল চিরটাকাল হয়ে এসেছে, এই চিঠিতেও তাই। সে চিরকালই শ্রী শ্রী এক জায়গায়, দুর্গা একটু তফাতে লিখত, এই 2খানা চিঠিতেও তাই। তাছাড়া চিঠিতে এমন সব কথাবার্তা রয়েছে যা সে জীবিত কালেও মুখে সবসময় ব্যবহার করত। সকলে নিস্তব্ধ হয়ে বসে রইলেন। কিছুক্ষণ পরে সুরেন্দ্রবাবু গলা ঝেড়ে জিজ্ঞেস করলেন, তার মৃত্যুর সময় আপনি উপস্থিত ছিলেন? ক্ষেত্রবাবু বললেন, হ্যাঁ ছিলাম বই কি। সঙ্গে সঙ্গে ঘাটে গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম। চিতার ওপর তার দেহ রাখবার পর তার মুখ আপনি আর দেখেছিলেন? দেখিনি। আবার আমি নিজেই তো মুখাগ্নি করেছি। ওহে, তুমি যা ভাবছো তা নয়, কোনো ভুল হয়নি। নতুন মুক্তারবাবু তখন ঘাড় হেঁট করে বসে রইলেন। একজন বলল, There are more things in heaven and earth, Horatio, than are dreamt of in your philosophy. হে হোরেশিও, স্বর্গে ও মর্তে এমন অনেক জিনিস আছে যার বিষয় তোমার দর্শন বিজ্ঞান স্বপ্নেও অবগত নয়। আরেকজন বললেন, তা তো বটেই, তা তো বটেই। ধরুন আমাদের দেশে, শুধু আমাদের দেশেই বা বলি কেন, সকল দেশেই
আদিকাল থেকে যে একটা বিশ্বাস প্রচলিত আছে যে ভূত বলে একটা জিনিস আছে, তার কি কিছুই ভিত্তি নেই? সরকারি উকিল বাবুটি বললেন, শুধু অন্ধবিশ্বাসের কথা নয়, গত 50 বছরের মধ্যে ইউরোপে, আমেরিকায় ভূতের অস্তিত্ব নিঃসন্দেহে প্রমাণ হয়ে গেছে। একসময় বৈজ্ঞানিক শ্রেষ্ঠ টিন্ডাল পর্যন্ত ভূতকে হেসে উড়িয়ে দিয়েছিলেন। এখন আর শিক্ষিত সমাজে সেই ভাব নেই। সন্ধে হয়ে গিয়েছিল। সেদিনকার মতো সভা ভঙ্গ হল। সেই বটগাছের তলা দিয়ে যেতে যেতে সুরেন্দ্রবাবুরও গাটা যেন ছমছম করতে লাগল। খুড়ো মশাই কোথায় বেড়াতে গিয়েছিলেন। সন্ধ্যের পর বাড়ি ফিরে এসে দ্বিতীয় চিঠিটির কথা শুনে বললেন, দেখো ক্ষেত্র, ব্যাপারটা ক্রমেই কিন্তু গুরুতর হয়ে দাঁড়াচ্ছে। বিয়েটা এখন না হয় বন্ধই রাখা যাক। আমার মতে বছর শেষ হলেই গয়ায় গিয়ে একটা পিণ্ড দিয়ে এসো, উদ্ধার হয়ে যাবেন। বছর শেষ হতে তো আর বেশি দেরি নেই, আর মাসখানেক হলেই হয়ে যায়। তখন নির্বিঘ্নে শুভকর্মটি শেষ করা যাবে। এখন ক্ষেত্রবাবু বললেন, তা বেশ, এটা কিন্তু ভালো কথা। কন্যার পিতাকে বলে বিয়ের দিন পিছিয়ে দেওয়া হলো। নিমন্ত্রণ পত্র সমস্ত ফেরত নিয়ে নেওয়া হলো। গয়া শ্রাদ্ধ সেরে এসে ক্ষেত্রবাবু বিয়ে করবেন, এটাই সকলকে জানানো হলো। ক্ষেত্রবাবুর হাতে একটা বড় জালিয়াতির মোকদ্দমার তদবিরের ভার রয়েছে। এবার সেটা শেষ না হলে ক্ষেত্রবাবু গয়া যেতে পারছেন না। ফরিয়াদি পক্ষের সাক্ষীদের সমস্ত দিন ধরে তালিম দিতে হচ্ছে। মোকদ্দমার আগের দিন সন্ধেবেলা কাছারি থেকে ফিরবার সময় রসময়ীর তৃতীয় চিঠি ক্ষেত্রবাবুর হাতে এলো। তাতে অন্যান্য কথার সঙ্গে লেখা আছে, শুনিলাম নাকি গয়ায় আমার পিণ্ডি দিতে যাইতেছ। ভাবিয়াছ বুঝি পিণ্ডি দিলে আমি উদ্ধার হইয়া যাইব, তখন সচন্নে বিবাহ করিবে। হ্যাঁ, গয়ায় যদি যাও তবে চোরের বেশ ধরিয়া রেলগাড়িতে প্রবেশ করিয়া তোমার বুকে ছোরা বসাইয়া দিব। ক্ষেত্রবাবুর আর বাড়ি যাওয়া হলো না। কাছারির পোশাকেই মনোহরবাবুর বাড়ি গিয়ে তাকে চিঠিটি দেখালেন। মনোহরবাবু চিঠি পড়ে বললেন, ওহো, এ যে বড়ই বিপদ দেখছি। এই বিয়ে করার চিন্তা ভাবনা তাহলে তো আপনাকে পরিত্যাগ করতে হবে ক্ষেত্রবাবু। ক্ষেত্রবাবু বললেন, আচ্ছা মশাই, এই অশরীরী আত্মা মানুষের বুকে ছুরি বসিয়ে দিতে পারে? মানে আপনাদের থিওজফি শাস্ত্রে কি বলে? মনোহরবাবু একখানা মোটা বই আলমারি থেকে নামিয়ে একটা পাতা খুলে বললেন, এ সম্বন্ধে থিওজফি শাস্ত্রের মত হলো এই, মুক্ত আত্মাগণ সাধারণত অশরীরী, কিন্তু কখনো কখনো তারা নিজেকে মেটেরিয়ালাইজ অর্থাৎ জড়দেহ সম্পন্ন করে থাকেন। তাদের এমন ক্ষমতা আছে যে বাতাস থেকে, গাছপালা থেকে, মাটি থেকে, এমনকি কাছাকাছি মানুষের দেহ থেকে আবশ্যক পদার্থগুলি সংগ্রহ করে নিজ নিজ দেহ ধারণ করেন। সুতরাং সেই অবস্থায় বুকে ছুরি বসিয়ে দিতে পারা খুব একটা আশ্চর্যের নয়। আর এও বিবেচনা করুন না, যে হাত কলম ধরে চিঠি লিখতে সক্ষম, সেই হাত ছুরি ধরতে পারবে না কেন? ক্ষেত্রমোহন বাবু কিছুক্ষণ চিন্তা করলেন, শেষে বললেন, দেখুন, এই চিঠিগুলো জাল কিনা সেটা একবার ভালো করে তদন্ত করতে হচ্ছে। আমি বলি কি, এই যে কলকাতা থেকে হাতের লেখার বিশারদ থাকেন না, হ্যাঁ, আমাদের দায়রার মোকদ্দমার সাক্ষী দিতে আসছেন, তাকে দিয়ে এই চিঠিগুলো একবার পরীক্ষা করালে হয় না? থিওজফিস্ট বাবুটি ক্ষেত্রমোহনের এই সন্দেহ দেখে মনে মনে বেশ বিরক্ত হলেন। প্রকাশ্যেই বলে ফেললেন, তো তা যদি আপনার ইচ্ছে হয় পরীক্ষা করতেই পারেন, করান। পরদিন দায়রায় জালের মোকদ্দমাটির বিচার আরম্ভ হল। হাতের লেখার বিশারদ সফটমোর সাহেব সাক্ষী দিলেন। দিনের শেষে কাছারির পর ক্ষেত্রমোহন ডাকবাংলোয় গিয়ে সফটমোর সাহেবকে ওই ভৌতিক চিঠি 3খানি দিলেন। তুলনা করে দেখার জন্য রসময়ীর কয়েকটি পুরনো চিঠি হাতে দিয়ে এলেন। সাহেব বললেন,
কল্লপ্রাতে পরীক্ষার ফলাফল জানাইব। পরদিন সকালবেলা সরকারি উকিল মনোহরবাবুকে সঙ্গে নিয়ে ক্ষেত্রমোহন আবার ডাকবাংলোয় উপস্থিত হলেন। সাহেব বললেন, পরীক্ষাধীন পত্র 3খানি এবং আসল পত্রগুলো সমস্তই একই হস্তের লেখা। ইটস দ্য সেম হ্যান্ডরাইটিং। এটা শুনে ক্ষেত্রবাবুর মুখটি ছোট হয়ে গেল। মনোহরবাবু বললেন, সাহেব, দয়া করে একখানি সার্টিফিকেট কি লিখে দিতে পারেন? সাহেব মনে করলেন নিশ্চয়ই এই চিঠি নিয়ে একটা মামলা মোকদ্দমা হবে, আবার সাক্ষী দিতে এসে ফি পাওয়া যাবে। সুতরাং আহ্লাদের সাথে তিনি সার্টিফিকেট লিখে দিলেন। বাড়ি যেতে যেতে মনোহরবাবু ক্ষেত্রবাবুকে বললেন, এই চিঠিগুলির নকল আর সাহেবের সার্টিফিকেট যদি আমাদের থিওসফিক্যাল রিভিউ নামক ওই মাসিক পত্রে ছাপাতে পাঠাই, তাতে আপনার কোনো আপত্তি আছে কি? আমরা যাকে স্পিরিট রাইটিং বলি, তার সুন্দর অকাট্য প্রমাণ হবে। ক্ষেত্রবাবু বললেন, না, তাতে আমার আপত্তি নেই। পরবর্তী সংখ্যা থিওসফিক্যাল রিভিউ পত্রে সার্টিফিকেট সহ চিঠিগুলি ছাপা হয়ে গেল। নানা জায়গা থেকে বড় বড় থিওসফিস্টগণ ক্ষেত্রমোহনবাবুকে চিঠি লিখতে আরম্ভ করলেন। কেউ কেউ হুগলিতে এসে চিঠিগুলি সচক্ষে দেখে বিস্ময়ে অভিভূত হতে লাগলেন। থিওসফিস্ট মহলে ক্ষেত্রবাবুর পসারের আর সীমা নেই, কিন্তু এতে তিনি কিছুমাত্র সান্ত্বনা লাভ করলেন না। চিঠিগুলি জাল প্রমাণ হলে তিনি বিয়ে করে সুখী হতে পারতেন। ভয়ে গয়ায় গিয়ে পিণ্ডদান করতেও পারলেন না। তার ভাগ্যে বিয়ে বোধহয় আর নেই। চৈত্র মাস এলো, বসন্তের বাতাস বইছে। দোল উপলক্ষে কাছারি বন্ধ। ক্ষেত্রমোহন বাড়িতে বসে নিজের কপাল সম্বন্ধে চিন্তা করছিলেন। এমন সময় একজন এসে খবর দিল, হালি শহরে তাঁর শ্বশুর বাড়িতে মহা বিপদ। দোল উপলক্ষে বাজি পোড়াতে গিয়ে একটা বোম ফেটে তার ছোট শালা সুবোধ বেশ আঘাত পেয়েছে। তাকে হুগলির হাসপাতালে আনা হয়েছে। শুনে ক্ষেত্রবাবু আর থাকতে পারলেন না। গাড়ি ভাড়া করে হাসপাতালের দিকে ছুটলেন। সেখানে গিয়ে দেখলেন ছেলেটির অবস্থা বেশ খারাপ। বিছানার নিচে মেঝের উপর বসে বিধবা বিনোদিনী কাঁদছিলেন। ক্ষেত্রমোহনকে দেখে তিনি আরো কাঁদতে লাগলেন। সমস্ত দিন ওষুধ এবং শুশ্রূষা চলল। সন্ধ্যের দিকে ডাক্তাররা বললেন আর প্রাণের ভয় নেই। ক্ষেত্রমোহন শালিকাকে বললেন, ঠাকুরজি, সন্ধ্যা হলো, এবার বাড়ি চলো। বিনোদিনী বললেন, না, আমি সুবোধকে ছেড়ে বাড়ি যেতে পারবো না। সমস্ত দিন না খেয়ে আছো, স্নান পর্যন্ত হলো না। তা না হোক, আমি যেতে পারবো না। অবস্থা বুঝে হাসপাতালের ডাক্তাররা বললেন, আপনাকে বাড়ি যেতে হবে। এখানে তো রাতে থাকতে পারবেন না। আগামীকাল সকালে আবার আসবেন ক্ষণ। আর কোনো ভয় নেই, বিপদ যা ছিল তা কেটে গেছে। আমরা সেবা টেবা করবো, আপনার কোনো চিন্তা নেই, আপনি বাড়ি যান। অনেক বোঝানোর পর বিনোদিনী সম্মত হলেন। ক্ষেত্রমোহনকে বললেন, তুমি তবে আমায় হালি শহরে নিয়ে চলো, রাত্রি সেখানে থাকবে, কাল ভোরে আবার আমায় এখানে পৌঁছে দিতে হবে। ক্ষেত্রমোহন তাই করলেন। হালি শহরে রাত কাটল। ভোরে উঠে নিজের হাতে এক ছিলিম তামাক সাজিয়ে ক্ষেত্রমোহন ধূমপান আরম্ভ করেছেন। এমন সময় বাড়ির বাইরে মহা গন্ডগোল। তাড়াতাড়ি হুঁকো রেখে বাইরে গিয়ে দেখলেন লাল পাগড়িতে বাড়ি ঘেরাও করে ফেলেছে। ঘোড়ার পিঠে স্বয়ং পুলিশের সুপারিনটেন্ডেন্ট সাহেব দরজায় দাঁড়িয়ে, সঙ্গে কয়েকজন দারোগা ও হেড কনস্টেবলও রয়েছে। পুলিশ সাহেবের সঙ্গে ক্ষেত্রবাবুর পরিচয় ছিল। সাহেবকে সেলাম করলেন। সাহেব চুরুট মুখে বললেন, হ্যালো মুখিয়া, তুমি এখানে কি করিতে চাও? ক্ষেত্রবাবু বললেন,
হুজুর, এই আমার শ্বশুরবাড়ি? ইহা তোমার শ্বশুর বাড়ি আছে? থম থম, আমি তোমার শ্বশুর বাড়ি সার্চ করিব। কেন হুজুর? এখানে বোমা তৈরি হয় কিনা দেখিবে, ইহা সার্চ ওয়ারেন্ট আছে। বলে সাহেব সার্চ ওয়ারেন্টটা ক্ষেত্রবাবুর হাতে দিলেন। ক্ষেত্রবাবু সেটি উল্টে পাল্টে দেখে সাহেবের হাতে ফিরিয়ে দিলেন। বললেন, হুজুর মালিক যা ইচ্ছে করতে পারেন। সাহেব বললেন, স্ত্রীলোকগণকে লুকাইয়া রাখাও। পুলিশ বাড়ির মধ্যে ঢুকল। বাড়ির মেয়েদের মধ্যে কেবল বিনোদিনী। তিনি পুলিশের ভয়ে কোথাও লুকোবার প্রয়োজন দেখলেন না। হরিনামের মালাটি হাতে করে উঠোনে তুলসী তলায় বসে রইলেন। খানা তল্লাশি শুরু হলো। বন্দুক, বারুদ, ডিনামাইট, বোমা, বর্তমান রণনীতি, যুগান্তর, গীতা, দেশের কথা, রিভিউ অফ রিভিউজ প্রভৃতি কিছুই বের হলো না। যেটা বের হলো, হিন্দু সৎকর্মমালা, গুপ্ত প্রেস পঞ্জিকা, কাশিদাসী মহাভারত এবং একখানা বটতলার ছেঁড়া উপন্যাস। ছোট বা বড় কোনো দেশনায়কের কোনো ছবি বের হলো না। যেটা বের হলো, ওই খানকতক কালীঘাটের পট এবং একটা আর্ট স্টুডিওর গণেশ মূর্তি। জমিদারের খানকতক পুরনো দাখিলা এবং একটা ধুলোমলিন চিঠির ফাইল বের হলো। বিনোদিনীর বাক্স থেকে বের হলো এক বান্ডিল চিঠি এবং খানকতক ঠিকানা লেখা সাদা খাম। সমস্ত জিনিস উঠোনে এনে জমা করা হলো। একজন দারোগা কাগজপত্রগুলির ফিরিস্তি প্রস্তুত করতে লাগলেন। ক্ষেত্রমোহনও সেখানে বসেছিলেন। তিনি দেখলেন সাদা খামগুলির প্রত্যেকটিতে তাঁরই নাম লেখা এবং রসময়ীর হাতে। পুলিশ সাহেবের অনুমতি নিয়ে খাম ও চিঠিগুলি ক্ষেত্রবাবু পরীক্ষা করতে লাগলেন। খানকুড়ি চিঠি রয়েছে, সমস্তই বেগুনি রঙের ম্যাজেন্টা কালিতে, রসময়ীর হাতে লেখা। কয়েকখানি চিঠি খুলে ক্ষেত্রবাবু পড়লেনও। নানা অবস্থা ভেবে কল্পনা করে চিঠিগুলি লেখা। কোনো কোনোটাতে বটগাছে বাসস্থানেরও উল্লেখ রয়েছে। একখানাতে লেখা আছে, গয়ায় পিণ্ডদান করে এসেছো বলে মনে করো না আমি আর তোমার অনিষ্ট করতে পারি না। এখনো রশি বামনি তোমার ঘাড় মটকাতে পারে। একখানাতে আবার রয়েছে, শুনলাম বিয়ের দিন স্থির হয়েছে, এখনো সাবধান। একখানাতে লেখা, কাল তোমার বিয়ে, এত মানা করলাম কিছুতেই শুনলে না। আচ্ছা, বাসর ঘরে আগুন জ্বালিয়ে তোমাকে ও তোমার বউকে পুড়িয়ে মারব, এইরকম। সমস্ত ব্যাপারটা দিনের আলোর মতো ক্ষেত্রমোহনের কাছে পরিষ্কার হয়ে গেল। বিনোদিনী তুলসী তলায় বসে সমস্তটা দেখছিলেন। ক্ষেত্রমোহন বললেন, ঠাকুরজি, এসব কি? ঠাকুরজি আপন মনে মালা জপ করে যেতে লাগলেন। শুনছিলেন রসময়ীর রসিকতা। রচনা প্রভাত কুমার মুখোপাধ্যায়। রসময়ী ও বিনোদিনীর ভূমিকায় সুদীপ্তা চক্রবর্তী। গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে মীর। গল্পের সূত্রধার ও সুরেন্দ্রনাথের ভূমিকায় দীপ। সঙ্গে মনুশ্রী। সহযোগিতায় বর্ণালী। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড। পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ সুদীপ্তা চক্রবর্তীকে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।